বেসিক্যালি ফোকাস করতে হবে রিভিশনের উপরে। যে আমাদের কাছে আর মাত্র 2 মাস সময় আছে। তো প্রত্যেকটা আগের জিনিস প্রথম থেকে রিভাইজ করতে হবে। ফুল টেস্টগুলো দিতে, তারপরে সেম ইনঅর্গানিক পড়ে একটু মনে থাকবে। কেমিস্ট্রিতে মার্কস তোলা ইজি হয়, বায়ো বায়োতেও মার্কস তোলা ইজি হয়। এগুলো বেশি পড়ি, ফিজিক্স তো পরে করে নেব। এরকম করে করে মানে একটা টাইম এরকম চলে আসে, তখন মনে হয় যে অনেকটা সিলেবাস হয়ে গেছে। কি করে মনে রাখবো, প্রবলেমও সলভ করতে হবে, ফর্মুলা গুলো মনে রাখতে হবে। Very good evening to all the students. Know the trick one, then it Welcome to Alpha once again, and I am your favorite mentor, Anirudh Dada. So today we are having a very special guest with us, uh, Jafrin Junu, one of the most gifted and talented student in recent years from our state. So she is right now studying in RIMS, and right now she is chasing her dreams in MBBS. তো ওয়েলকাম জুনু, কেমন আছো তুমি বলো? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ এত কমপ্লিমেন্টের জন্য। এভরিথিং। তো বলো, কেমন লাগছে কলেজ? লাইক যেমনটা ভেবেছিলে রিমস ওই রকমটাই, নাকি এক্সপেকটেশনের থেকে একটু কম বা এক্সপেকটেশন থেকে অনেকটা বেশি? এক্সপেকটেশন তো বেশি ছিল, মানে এর থেকে বেশি আছে। সবকিছু মিলিয়ে ঠিকঠাক, মানে সারাদিন কলেজ, তারপরে প্র্যাকটিক্যাল, সবকিছু মিলে ঠিক আছে। ওকে, তো লাইক তোমার ক্লাস আওয়ার কীরকম থাকে? লাইক কয়টা থেকে স্টার্ট হয়, কয়টা পর্যন্ত তোমার ক্লাস করতে হয়? ক্লাস শুরু হয়ে যায় 8টা থেকে, তারপরে ডিসেকশন থাকে প্রত্যেক দিন 2 ঘন্টা, তারপরে ব্রেক 12 to 1, দেন আবার একটা থিওরি ক্লাস থাকে 1 to 2, তারপর 2 to 4 আবার প্র্যাকটিক্যাল রোজ। তো এমবিবিএস লাইক যখন 11-12-এ পড়ছিলে, দেন মাথার মধ্যে একটা আইডিয়া ছিল যে এমবিবিএস এরকম হতে পারে, এটা আমার করতে হতে পারে, এটা আমি করব না, বা এটাতে আমার ভয় লাগে, লাইক ডাইসেকশন বা কাটাছেঁড়ার সময়। এখন কি এখনো এরকম চলছে নাকি? না না, প্রথম দিকে একটু স্মেলটা ওইখানে, তারপরে দেখতে একটু কেমন লাগতো, মানে মানে কেমনই একটা ছিল। কিন্তু এখন এটা হ্যাবিট হয়ে গেছে, এখন ওটা আলাদাই একটা ভালো লাগে। নতুন নতুন জিনিস দেখতে পাবো, মানে ইন্টারনাল সব পার্ট গুলো, তো আলাদাই এক্সপিরিয়েন্স থাকে ওটা। এখন ফার্স্টের দিকে একটু প্রবলেম হয়, কিন্তু ঠিক আছে তাও। তো এখন কাটাছেঁড়া ভালো লাগছে? হ্যাঁ লাগছে, নতুন নতুন জিনিস দেখতে পাবো রোজ। এতদিন তো ইমাজিন করতে হতো না এরকম। ইমাজিনেশনের সময় বোঝা যায় না ঠিক কোনটা কোথায় আছে, কিন্তু যখন এটা রিয়েলি দেখতে পাচ্ছি তখন পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যায়। ওকে, তো রিমসে তুমি তো এখন ফার্স্ট ইয়ারে আছো, তো ফার্স্ট ইয়ারে কি থিওরিটিক্যাল ক্লাসেস বেশি থাকে নাকি লাইক প্র্যাকটিক্যাল ওয়ার্কসে এমফেসাইজ করা হয় বেশি? রিমসের প্র্যাকটিক্যালটাও খুব ভালোভাবে করা হয়। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে এরা বোঝানোর চেষ্টা করে। ডিটেকশনও খুব ভালোভাবে হয়। ওকে, তারপর ডিটেকশন গুলো খুব ওরা ফোকাস করা অনেক প্রত্যেকটা ব্যাপারে। আমরা যাতে নিজের হাতে করি এটাও ওরা শিওর করে। একটা দিক যদি ওরা করে, তারপর আমাদেরকে দিয়ে করায়। প্রত্যেকটা পার্ট আমাদেরকে দিয়ে ওরা এক্সপ্লেন করার চেষ্টা করে। প্র্যাকটিক্যালও খুব ভালো ইয়ে করা। ওকে। তো রাইট নাও আই এম কামিং টু ইউর প্রিপারেশন ফেজ। কারণ কি আমি যখন ভিডিওটা রিলিজ করবো তখন
অনেক বাচ্চারা এমন থাকবে যারা এখন 10 থেকে 11-এ যাবে বা 11 থেকে 12-এ যাবে, বা জুনিয়র ক্লাসেসও হয়তো থাকতে পারে 8 থেকে 9 বা 9 থেকে 10, বা রিপিটিং ইয়ারও অনেকে থাকতে পারে। তো ডিউরিং প্রিপারেশন তুমি কীভাবে টাইম ম্যানেজ করতে, মানে পড়ার আওয়ারটা, ধরো আজকে আমরা মার্চ মান্থে আছি অ্যান্ড মে মান্থে আমাদের নিট এক্সাম অ্যাজ ইউ নো, তো জাস্ট উই আর হ্যাভিং 2 months away ফ্রম দ্য বিগেস্ট এক্সাম অফ এনি মেডিকোলস লাইফ। তো মানে 12 পর্যন্ত তো নিট ইউজি মানে একটা বিরাট বড় একটা এক্সাম যারা মেডিকেল পড়তে চায় তাদের জন্য। তো ড্রিম বলো, ফোবিয়া বলো, লাভ বলো, সব কিছু। তো এরকম সময়ে তুমি কিভাবে টাইম ম্যানেজ করতে, লাইক যখন এক্সামের 2 মাস বাকি ছিল বা 50 days বাকি ছিল? এরকম টাইমে তো বেসিক্যালি ফোকাস করতে হবে রিভিশনের উপরে, যে আমাদের কাছে আর মাত্র 2 মাস সময় আছে। তো প্রত্যেকটা আগের জিনিস প্রথম থেকে রিভাইজ করতে হবে, ফুল টেস্টগুলো দিতে হবে, প্রিভিয়াস ইয়ার লাস্ট 15 ইয়ার্স কোশ্চেনগুলো বারবার করতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োতেও ঠিক আছে এনসিইআরটি বেস থাকে, কিন্তু কিছু কোশ্চেন থাকে যে প্রিভিয়াস এর উপর বেস করে হয়, স্টেটমেন্ট বেসড গুলো থাকে। তো এখন প্র্যাকটিসটাই সব থেকে বেশি দরকার। আর ফিজিক্স, আমার সব থেকে বেশি প্রবলেম হতো ফিজিক্সে। মানে একটা একটা জিনিস হলো, আমার পড়তেই ইচ্ছে করতো না ফার্স্টের দিকে ঠিকঠাক থাকতো, তারপরে মিডলে আবার এসে মানে কি জানি হয়ে যেত, একটা ফোবিয়া চলে আসতো যে আমি হয়তো পারবো না। এখন মনে আছে এক্সাম হলে গিয়ে আর মনে থাকবে না, ফর্মুলা মনে ভুলে যাবো। তো লাস্টের দিকে অনেক কভার আপ হয়ে গেছে। তারপর আর কেমিস্ট্রিতে ইনঅর্গানিকটা ভুলে যাওয়া হতো বারবার, তো ওটাই বারবার রিভাইজ করতে হবে। আর বায়োতে তো টাইম দিতেই হবে, এখন তো তাও এনসিইআরটি বেসড আছে, তো ওটায় টাইম দিলে নাম্বার উঠবে অনেক। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার গুলো দেখতে হবে। এক্স্যাক্টলি। তো তোমার প্র্যাকটিক্যালি মানে তোমাকে যদি আমি পার্সোনালি জিজ্ঞেস করি, তো ইজ ইট ট্রু যে বায়োলজির সব কোশ্চেন এনসিইআরটি থেকে আসে, নাকি আউট অফ দ্য এনসিইআরটিও কিছু পড়তে লাগে? যদি বায়োলজিতে কেউ 320 বা 340 প্লাস পেতে চায়, তাহলে কি ওর পুরো এনসিইআরটি পড়লেই চলবে, নাকি আউট অফ এনসিইআরটি অনেক কিছু পড়তে লাগবে? বিকজ এটা নিয়ে অনেক বাচ্চাদের মনে অনেক মিসকমিউনিকেশন আছে। এখন তো শুধু এনসিইআরটি সাফিসিয়েন্ট? বললেই হবে। হ্যাঁ, এরপরে যদি এর থেকেও বেশি চায় ঠিক আছে, মাঝে মধ্যে 1-2টো থাকে। এখন তো অপশনাল যে পার্টটায় এরকম থাকে, ওই যেটা লাস্ট 15 ইয়ার্স বেস উপর থাকে, ওই ইনভেনশনের উপরে কোশ্চেন গুলো 1-2টো থাকে। এগুলো প্রিভিয়াস ইয়ারে যেগুলো এনসিইআরটি এসেছিল এগুলো থাকে অনেক সময়। কিন্তু এনসিইআরটি যদি প্রত্যেকটাকে লাইন ভালোভাবে বুঝতে পারে তাহলেই হয়ে যাবে এখানে, ওকে, প্রবলেম হবে না। ওকে। তো যখন প্রিপারেশন করছিল তখন মানে এরকম ফেজে বাড়ি ঘর থেকে ফ্যামিলি মেম্বারদের থেকে কীরকম সাপোর্ট পেয়েছিলে? মানে দে ইউজ টু ইন্সপায়ার ইউ, হোয়াট দে ইউজ টু সে? মানে যদি কোনো গার্ডেন শুনে ওদেরও বোঝা দরকার যে এই মোমেন্টে বাচ্চাদের কীভাবে বোঝানো দরকার বা কীভাবে হ্যান্ডেল করা দরকার, মানে তোমার কেসে কী ছিল? আমাকে সবসময় সাপোর্টিভ ছিল আমার বাবা, ভাই। সবসময় বলতো মানে ভালোই হবে, যা হবে, কোনো রকম টেনশন না নিতে, কোনো চাপ না নিতে, ঠিক আছে, একদম লাইট, মানে কোনো প্রেশার নিয়ে কোনো কাজ না করতে। প্রেশার নিয়ে কাজ করলে হয়তো এটা এফেক্টিভ হয় না ততটা যতটা আমরা চাইছি। তো টেনশন ফ্রি হয়ে দিতে, যা হবে ভালো হবে, পরীক্ষার হলে গিয়ে কোনো টেনশন না করতে, সবসময় সাপোর্ট করতো। কখনো যদি লো ফিল করতাম যা হয়তো পারবো না, হচ্ছে না, বা কোনো টেস্টে কম হয়ে গেলে তখন মনে হতো হচ্ছে না, মানে টেস্টগুলোতেই যখন ওইগুলো তো আমাদের কনফিডেন্স বিল্ড করার জন্য না, কোনো টেস্ট একটু ফুল টেস্টগুলোতে কি হয়, এমনি পার্ট টেস্টগুলোতে নাম্বার ঠিক থাকে, ফুল টেস্টগুলো যখন দিতে যায় তখন অনেকগুলো চ্যাপ্টার অ্যাড হয়ে যায়, তো অনেক এফিসিয়েন্সি মনে হয় অনেক কমে যাচ্ছে, কিছু মনে পড়ছে না। ওই হলে গেলেই ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, এরকম ফিল আসতো। তো কোনো টেস্টে কমে গেলেই তখন মনে হতো যে আর টাইম নেই, হবে না, এরকম। তো তখন বাড়িতে কথা বললে তো ওরা অনেকটা মোটিভেট করার চেষ্টা করতো সবসময়। ওকে, মার্কস ওটাই। কম পেলে বকা দিত? শাসন হ্যাঁ, করতো কেউ? মার্কস যদি কম আসতো, লাইক ফুল টেস্ট যখন দিতে তখন যদি ঠিক ওটা, এক্সপেকটেশন? হ্যাঁ বলতো ঠিক আছে, কিন্তু এটা বকার মাধ্যমে না, ঠিক আছে, বুঝিয়ে মোটিভেট দেওয়া আর করা? কি, মোটিভেট করা যে হবে, তোমার দ্বারা, তুমি করো, কোনো চাপ নেই, হয়ে যাবে, এরকম মোটিভেট করতো। ওকে। তোমার ফ্যামিলিকে তো আমি অনেক বছর আগে থেকে চিনি, আমাদের তো ফ্যামিলি রিলেশনও আছে, তো আই নো অল দিস থিংস। জাস্ট আই এম আস্কিং যে যারা গার্জেনরা শুনবে বা যেসব স্টুডেন্টরা শুনবে তারা যাতে বুঝতে পারে যে একজন
অ্যাসপিরেন্টের প্রিপারেশন ডিউরিং অনেক কী কী প্রবলেম আসে এবং এগুলি কীভাবে হ্যান্ডেল করতে হয় তার জন্য জাস্ট আমি আজকে তো এটাই অনেক সময় অনেক মনে হয়, তো তখন ফ্যামিলি যদি একটু সাপোর্টিভ দেখায় তখন তো অনেক মেন্টাল স্ট্রেসটা অনেক কমে যায়। এক্স্যাক্টলি, অ্যান্ড মোটিভেশন লেভেলটা অনেক হাই হয়ে যায়। তো ধরো এরকম যখন তুমি নিট থেকে জাস্ট 15 ডেজ দূরে আছো বা 20 ডেজ দূরে আছো বা 1 মান্থ দূরে আছো, অ্যান্ড তুমি ধরো একটা র্যান্ডম ফুল টেস্ট দিচ্ছ কোনো একটা জায়গায় বা কোনো একটা ইনস্টিটিউটে, অ্যান্ড তোমার মার্কস ধরো এক্সপেকটেশন থেকে কম আসছে, লাইক ধরো মার্কস 300-এর ঘরে আসছে বা 380 আসছে বা জাস্ট 410 আসছে, মানে অনেকটাই কম আছে। তো তোমার সঙ্গেও তো মেবি এরকম হয়েছে, অ্যান্ড হয়েছে আমি জানি। তো লাইক তো ওই মোমেন্টে কিভাবে নিজেকে মোটিভেট রাখতে বা এই মোমেন্টে কিভাবে আবার বাউন্স ব্যাক করতে, ওই এক্সামগুলির মার্কস থেকে আবার কিভাবে বাউন্স ব্যাক করতে? ওই এক্সাম গুলো দেওয়ার পরে তো যে কোশ্চেন গুলো তো এক্সাম হলে বসে আমার প্রবলেম হয়েছিল, ফিজিক্স ও কেমিস্ট্রি, দেন বায়োতে কোন কোশ্চেনটা আমি অ্যাটেম্প করতে পারিনি, তো ওইগুলো এসে ফার্স্টে খুঁজে বের করতাম যে কোথায় কি প্রবলেমটা হচ্ছে, কেন আমি ওটা ক্যাচ আপ করতে পারিনি। দেন ফিজিক্সেও কোন ফর্মুলাটা মনে পড়ছিল না, এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে এটা সলভ করার জন্য। ও তারপর কেমিস্ট্রিতেও ইনঅর্গানিকের কোন লাইনটা মনে পড়ছিল না, দেন ফিজিক্যাল প্রত্যেকটা পার্টে মানে কোশ্চেন গুলো খুঁজে খুঁজে ওগুলো আবার সলভ করতাম। আচ্ছা, যদি নিজে থেকে একবার ট্রাই করতাম, কয়েকবার যদি না হতো তারপরে আনসার দেখে ওটা বোঝার চেষ্টা করে দেন আবার করার ট্রাই করতাম এভাবে। ওকে, আর লাইক রিভিশনের জন্য কি প্ল্যানার বানিয়েছিলে নাকি র্যান্ডমলি জাস্ট রিভাইজ করে নিতে, না এরকম ছিল যে না, না, সকালে বায়ো এরকম করবো দুপুরে কেমিস্ট্রি, এরকম কিছু? হ্যাঁ এরকম ভেবেছিলাম, কিন্তু মানে সবসময় এটা মেনটেন করা হতো না, কিন্তু ট্রাই করতাম। বায়োটা সকালের দিকে ফিজিক্স করার চেষ্টা করতাম, তখন মানে মনে থাকবে এরকম ভেবে ফার্স্টে ফিজিক্সটা তো ভেবে করতে হবে, বায়ো তো শুধু রিভাইজ করবো, আগে পড়েছি জানি, তো এটা যে কোনো টাইমে শুয়ে শুয়ে হলেও হয়ে যেত। দেন ফিজিক্সটাকে টাইম দেওয়ার চেষ্টা করেছিলাম, তো তারপর অ্যাজ ইউ সেড যে বায়োকেমিস্ট্রি। তোমার ফিজিক্সে একটা ফোবিয়া ছিল, তো ওই ফোবিয়াটা কিভাবে বিল্ড হয়েছে? আই মিন যখনই আমি কোনো মেডিকোর সাথে কথা বলি বা যারা এমবিবিএস করছে বা যারা নিটের প্রিপারেশন করছে, যখনই আমি তাদের সাথে কথা বলি পার্সোনালি, মোরলেস 90% প্লাস স্টুডেন্টসদের ফিজিক্সে একটা ফোবিয়া থাকে। লাইক পিসিবি স্টুডেন্টস মানেই ফিজিক্সে কম বেশি একটা ফোবিয়া আছে, 90+, মতলব 90%-এর থেকেও বেশি স্টুডেন্টসদের মধ্যে ফিজিক্সের একটা ফোবিয়া থাকে। তো তোমার মধ্যে এটা কম বেশি ছিল, তো এটা কিভাবে বিল্ড হয়েছে এবং কেউ যদি এটা অ্যাভয়েড করতে চায় তাহলে কি বলবে ওদেরকে? 12 পর্যন্ত তো এরকম কিছু ম্যাথ ফিজিক্স দুটোই ভালো লাগতো, হঠাৎ করে নিটের প্রিপারেশনের সময় মানে অনেকদিন কি লাইক না করতে করতে অনেকদিন হ্যাঁ করা হয়নি বা ওইরকম ভাবিনি, যেমন তখন একটা ফ্লোতে ছিল, ঠিক আছে, তো ওটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল ব্যাপারটা, অনেক ইমাজিনেশন বেশি হতো তখন, কিন্তু তারপর যখন অ্যাপ্লাইড পার্ট গুলোতে চলে আসে, তারপর ফর্মুলা শুধু মনে রাখতে হবে, তো ওইগুলোতে মানে একটা অনিচ্ছা চলে এসেছিল যে করবো না, থাক পরে করে নেব, আর ততক্ষণ বায়োটা পড়ে নিই, বায়োটা বুঝে যাব, মনেও থাকবে, আর এটাতে বেশি মার্কস আছে ওইরকম ফিল আসতো। তারপরে সেম ইনঅর্গানিক পড়ে একটু মনে থাকবে, কেমিস্ট্রিতে মার্কস তোলা ইজি হয়, বায়ো বায়োতেও মার্কস তোলা ইজি হয়, এগুলো বেশি পড়ি, ফিজিক্স তো পরে করে নেব, এরকম করে করে মানে একটা টাইম এরকম চলে আসে, তখন মনে হয় যে অনেকটা সিলেবাস হয়ে গেছে, কি করে মনে রাখবো, প্রবলেমও সলভ করতে হবে, ফর্মুলাগুলো মনে রাখতে হবে, অনেকগুলো কেসেস থাকে যে এই সময় এই ফর্মুলাটা লাগবে, এটার সময় এটা লাগবে, তো এরকম অনেক কিছু মনে করতে হয়, তখন একটা মানে মনে হয় যে আর পারবো না, আগে থেকে করলেই ভালো ছিল, কেন এরকম করলাম, আগে থেকে করবো এরকম। তো আমি এটাই বলবো যে এই জিনিসটা না করতে, যে পরে করব ততক্ষণ বায়ো করে নি, আসলে আমরা ভুল এটাই ছিল, যেটা ফোবিয়া ওটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, অ্যাভয়েড করা। কিন্তু হ্যাঁ কিন্তু ওইটার উপরে কাজ করা দরকার, আসলে ওটা আরো বেশি করে পড়া দরকার, মনে করা চেষ্টা, টাফ তো বলবো না, কিন্তু অনেক একটা ইচ্ছাই হয় না যে ফিজিক্সটা করব, ওইটার থেকে তারপর ফোবিয়াটা চলে আসে। প্রত্যেকদিন কনসিস্টেন্সি মেনটেন করে যদি পড়া হয়ে যায়, ঠিক আছে, প্রত্যেকদিন কম না 10-15টা করেও যদি স্টার্ট করি প্রবলেম সলভ করা, লাস্ট অব্দি দেখা যাবে অনেকটা হয়ে গেছে, অনেকটা মেমোরাইজ হয়ে গেছে, তো এক্স্যাক্টলি, আমার মনে হয় না পরে আর ফোবিয়াটা থাকবে ফার্স্ট থেকে যদি আমরা এটা করে যাই কনসিস্টেন্টলি। এক্স্যাক্টলি।
অ্যান্ড তুমি তো রিমসে এখন আছো, বাট যখন তুমি 12-এ ছিলে তখন বোর্ডের প্রেশার অনেকটা ছিল, দেন এন্ট্রান্সের প্রিপারেশন সবটা মিলিয়ে হয়তো ফার্স্ট ইয়ারে করতে পারোনি, দেন রিপিট ইয়ারে তুমি নিট ক্লিয়ার করে এখন রিমসে এমবিবিএস পারসিউ করছো বা নিজের ড্রিম পারসিউ করছো। তো রিপিটিং ইয়ারে রিপিটারদের মধ্যে একটা অনেক মাত্রায় ডিপ্রেশন কাজ করে। দে ইউজ টু থিঙ্ক লাইক দ্যাট যে হ্যাঁ এখন আমার 1 বছর অলরেডি আমার লস হয়ে গেছে, 2 বছর অলরেডি আমার লস হয়ে গেছে, এবার যদি না পাই তাহলে কি হবে, মাই লাইফ উইল বি ওভার, অ্যান্ড অনেক নেগেটিভ থটস ওদের মাইন্ডে আসতে থাকে। তো তোমার মাইন্ডেও ওইগুলি কম বেশি হিট করেছে সিন্স ইউ আর এ রিপিটার। তো হাউ ইউ ইউজ টু ওভারকাম দিস থটস, যখন এগুলি মাইন্ডে আসতো বা মাইন্ডে যখন কোনো নেগেটিভ জিনিস আসতো যে আমি পারবো না, যদি আমার না হয় তাহলে কি হবে, তো ওইগুলি থেকে কিভাবে ওভারকাম করতে? হ্যাঁ, প্রায় টাইমে এটা মনে হতো যে আর হবে না, যখন লাস্ট মোমেন্ট গুলোতে এরকম বেশি মনে হয়। ওটাই বললাম না, যখন এক্সাম গুলোতে কম হয় কিছু একটা, এবারও মনে হচ্ছে হবে না, 1 বছর অলরেডি ইয়ে হয়ে গেছে আমার এখানে। তো তখন আর আমার সাথে অনেক সিনিয়র ছিল, আমি যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম প্রিপারেশনের সময়, ওইখানে অনেকেই ছিল 4th ইয়ার রিপিটার, 5th ইয়ার রিপিটার। তো ওদের একটা ডিপ্রেশন দেখে মাঝে মধ্যে আমার আরো ডিপ্রেশন চলে আসতো। ঠিক আছে, ওরা মানে হঠাৎই কান্না শুরু করে দিত, আর হবে না, এবার না হলে, অলরেডি 4 বছর নষ্ট হয়ে গেছে, আর এবার না হলে কি করে করব। তো তারপরে আমি ভাবতাম মানে, এক তো ডিপ্রেশনে গেলে বাড়িতে কথা বললে মোটিভেশন আসতো, তারপর ভাবতাম যে আমার বাড়িতে অনেক সাপোর্টিভ আছে, হয়ে যাবে, এবারও হয়ে কোনো চাপ নেই, আমি ট্রাই করলেই হয়ে যাবে, এখনো টাইম আছে, এভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করতাম। দেন পড়তে বসতাম। তো কখনো লো ফিল করলে টিচারদের সাথে কথা বললেও অনেক সময় ওটা দূর করা যায়। ওভারকাম করার চেষ্টা করতাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তো ওদের গাইডেন্স আমার। ওভারকাম করে নিতে সবটা ব্যাপার। হ্যাঁ, তো যারা লো ফিল করছে তাদেরকে কি বলবে? ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করতে, টিচারদের সাথে টাইম স্পেন্ড করতে, টিচারদের সাথে শেয়ার করতে যে কোথায় কেন প্রবলেম হচ্ছে, কোন জায়গাটার জন্য, কোন প্রবলেমটার জন্য এরকম ফিল হচ্ছে। কোনো সাবজেক্টের হতে পারে যে এখানে ওর মনে হচ্ছে আমার আমি ফুল এফোর্ট দিতে পারিনি নিজে, তো ওই করেসপন্ডিং টিচারের সাথে কথা বলে, তো টিচাররা তো সবসময় মোটিভেট করতে থাকে, প্রত্যেকটা মোমেন্ট মোটিভেট করে। তো আমার মনে হয় টিচার প্যারেন্টসদের সাথে শেয়ার করে নিলে, ব্যাপারটা নিজের মধ্যে রেখে দিলে এটা আরো ডিপ্রেসিভ হয়ে যায়। তো শেয়ার করলে ওরা একটু মোটিভেট করবে, বলবে যে এটা করো, এরকম ভাবে করো, হয়ে যাবে, তুমি পারবে। তো তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়। আচ্ছা, অ্যাজ মাচ অ্যাজ আই হ্যাভ রিমেম্বার্ড, তোমার স্টেট র্যাঙ্ক 2 ছিল 10th-এ মাধ্যমিকে, 2 or 3 ছিল? থার্ড ছিল। থার্ড ছিল, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো যখন তুমি 11-এ আসলে তখন একটা সবার এক্সপেকটেশন থাকে অনেক বেশি বেশি, লাইক থার্ড হয়ে গেছে স্টেট বোর্ডে, এখন তো অনেক ভালো করবে, অনেক অনেক সেরা রেজাল্ট করবে। এটার কোনোদিন একটা নেগেটিভ সাইডও আছে, লাইক সবাই যখন তোমার থেকে অনেক বেশি এক্সপেক্ট করে তখন নিজের উপরে একটা আলাদা একটা বোঝা চলে আসে। তো was it true for your case? I mean, was it true in your case also? তোমারও কি এরকমটা ফিল হতো যে ফার্স্টের দিকে সব টিচাররা অনেক বেশি বেশি এক্সপেক্ট করতো, সে বোর্ডের রেজাল্ট হোক, নিটের হোক। তো যখন ফার্স্ট ইয়ারে আমি ক্লিয়ার করতে পারিনি নিটটা, তো তখন এরকম ফিল হতো, মানুষ কি ভাববে, মানে আমি টপার ছিলাম তারপরেও ক্লিয়ার করতে পারিনি, এরকমটা। তারপরে সবাই তো এক্সপেক্ট করে আছে না আমার দ্বারা হয়ে যাবে, আমার ফ্যামিলি মেম্বার হোক, টিচাররা হোক, আমার ফ্রেন্ডরা, ওরাও ভেবেছিল হয়ে যাবে। তো ওই সময় একটু নিজের কাছে কেমন একটা লাগে যে সবার এক্সপেকটেশন আমি করতে পারিনি, ফুলফিল করতে পারিনি, স্পেশালি প্যারেন্টসের। ওদের তো অনেক বেশি এক্সপেকটেশন থাকে যে মানে ও ড্রিম ফুলফিল করবে। তো ফার্স্ট বার এরকমটা অনেক হয়েছিল। তারপর বোর্ডেরও প্রেশার থাকে, বোর্ডেও ভালো রেজাল্ট করতে হবে। তো হ্যাঁ, এটা আমি ফেস করেছি, প্রত্যেকটা স্কুলের এক্সাম হোক, বোর্ডের এক্সাম হোক। দেন প্রিপারেশনের সময় পার্ট টেস্ট গুলোতে টিচাররাও, টিউশন গুলোতেও টিচার এক্সপেক্ট করে থাকে যে আমি টেস্ট গুলো ভালো করব। তো খারাপ হলে বলতো এরকম হওয়াটা, এটা এটা ঠিক করতে হবে, এরকম হলে চলবে না, আরো ভালো করতে হবে। যাদের মধ্যে মানে যাদের উপর এই প্রেশারগুলো কাজ করছে তাদেরকে কি বলবে, মানে হাউ দে শুড ওভারকাম দিস থিংস সো দ্যাট ইট প্রেশার কান্ট এফেক্ট দেম নেগেটিভলি? এটাই অনেক সময় মানে
দুদিকটা সেম ভাবে করাটা পসিবল হয় না, তো যেটা কোনো একটা আগে ঠিক করে নিতে হবে যে আমি এখন কোনটাতে বেশি ফোকাস করব। টাইম টাইম ডিভিশন ঠিক করে নিতে যে আমি এটার জন্য আমি বোর্ডের জন্য এতটা টাইম পড়বো, সাথে সাথে আমি নিটের জন্য আমি এতটা টাইম রাখছি। প্রত্যেকটাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে ফার্স্ট থেকে। এখন তো আমাদের ফার্স্টের দিকে এনসিইআরটিটার উপর এত ইয়ে করা হতো না, পেডের কিছু বুক ছিল, ওইগুলোর জন্য আলাদা পড়তে হতো, বোর্ডের জন্য আবার নিটের জন্য এনসিইআরটি আলাদা পড়তে হতো। এখন তো পুরো সেম, ফার্স্ট থেকে এনসিইআরটি বেস, তো এখন আরো তো দুটোই একসাথে অনেকটা হয়ে যায়। বোর্ডের জন্য আমি সেম বই পড়ছি, নিটের জন্য সেম বই পড়ছি, তো ফার্স্ট থেকে যদি আমরা দুটোর উপরই ফোকাস করি তো হয়ে যাবে। আর এসব টিচারদের প্রেশার, যেটা প্রেশার বলবো না, ওদের এক্সপেকটেশনটা অনেক সময় আমাদেরকে মোটিভেটও করে। ঠিক আছে, যে উনি তখন আমাদের মোটিভেশন আসে যে হ্যাঁ আমার থেকে ওরা এক্সপেক্ট করছে, আমাকে ভালো করতে হবে। তো ওটাই মোটিভেটেড থাকতে হবে সব সময় ওটাকে টিচারদের। পজিটিভলি নিতে হবে, দেন ওইটা থেকে কাজ করতে হবে। ওটা ভাবলে হবে না যে অন্যরা কি ভাবছে, আমি আমার মতো করে প্রিপারেশন নেব, আমি আমার রেজাল্ট দিতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এটা অনেক সময় শোনা যায় যে ধরো অনেক ভালো স্টুডেন্ট আছে, অনেক ভালো লেভেলের প্রিপারেশন আছে, বাট ওরা যখন নিট দিতে যাচ্ছে বা নিটের এক্সাম হলে বসছে, তখন ওরা সাডেনলি লো ফিল করছে অ্যান্ড সাডেনলি ওদের শরীর খারাপ হয়ে গেছে, দেন ওদের যে মার্কসটা আসার কথা ছিল ওইটা থেকে অনেক কমে যায়। লাইক 550 আসার কথা চলে আসে 350, কারোর 600 আসার কথা 400 চলে আসে। তো এক্সাম হলে তোমাকে কিভাবে কুল কাম কম্পোস্ট রেখেছো? এক্সাম হলে ওই ফার্স্টে এত স্টুডেন্ট দেখে তারপর একটা প্রেশার ফিল হয়, যে এটা লাইফের বিগেস্ট তারপর এক্সাম, এটা না হলে তো হ্যাঁ শেষ। এক্সাম, এটা আজকে ডিসাইড হয়ে যাবে আমার নেক্সট কি হবে, আমি লাইফে কি ওই করব। জন্য একটা কি করব, আমার সাথে কি হবে, প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে যাবে যদি আমি ভালো করি। ঠিক আছে, সেম জায়গায় আমার যদি একটু খারাপ হয়ে যায় তখন প্রত্যেকটা সিচুয়েশন আবার অন্যরকম হয়ে যাবে, তখন ওটা ওভারকাম করা অনেক চাপ হয়ে যায়। তো ওইখানে ফার্স্টে একটা ব্যাপার থাকে টাইমের ব্যাপারটা, যেটা 3 ঘন্টায় আমার সবকিছু করতে হবে, সব মেনটেন করতে হবে, তো ওই জিনিসটা নিয়ে চিন্তা চলে আসে, তখন এই একই টাইমে অনেক রকমের চিন্তা কাজ করে, তো লো ফিল হয় তখন। তো তারপরে ওটাই আমি পরীক্ষার হলে যখন গিয়েছিলাম, ফার্স্টে তো অনেকক্ষণ বসে থাকতে হয় ওইখানে, তো ওটাই ভাবছিলাম যে সব ঠিকঠাক হবে, কোনো চাপ নেওয়ার কিছু নেই, আহ, সব যা হবে হবে, ভালো হবে, দেন প্রেশার প্রিপারেশন তো করি। এসেছে, ওইটা কিভাবে হ্যান্ডেল করেছো? প্রেশার তো এসছে, ওটাই মোটিভেট রাখার চেষ্টা করলাম নিজেকে, হয়ে যাবে, আবার নিজের বেস্ট দেওয়া ট্রাই করবো 3 ঘন্টায়, ঠিক আছে যা হবে ভালো হবে এরকম ভেবে তারপর শুরু করে দিলাম। ওকে। আর এক্সাম থেকে বেরিয়ে কি রিঅ্যাকশন ছিল? লাইক হয়ে গেছে না দেখা যাক? এক্সাম থেকে যখন বেরিয়েছিলাম তখন তো একদম শিওর ছিলাম, মানে হয়ে গেছে আমার, হয়ে গেছে। ঠিক আছে, একদম হ্যাপি হ্যাপি হয়ে বাড়ি গেলাম। তো পরে যখন রেজাল্ট, মানে আমাদের যে আনসার কিটা রিলিজ হয়েছিল তখন, তো ফিজিক্সে যখন দেখলাম না, মানে কয়েকটা এত এত বেশি, মানে আমি আমার মনেও পড়েনি আমি যে এখানে এই মিস্টেকটা করে এসেছি। যখন আমি দেখলাম যে আমার এটা কেন হয়নি, তখন মনে পড়লো যে হ্যাঁ আমি এখানে এই মিস্টেকটা করে এসেছি, তখন একটু আপসেট হয়ে গেছিলাম, তখন একটু ডাউট হচ্ছিল হয়তো হবে না। সেম বায়োতেও 2-3টে কোশ্চেন আমি একবার কারেক্ট করেছিলাম, তো কিছু কিছু 1-2টা ওয়ার্ডের জন্য পরে আবার মনে হয়েছিল যে এটা হয়তো হবে না, মনে হয় ওই অ্যান্সারটা হবে, অনেকগুলো একটু আনসার থাকে মাইনর না খুব কাছে, কনফিউশন ছিল। কিন্তু হ্যাঁ মাইনর কনফিউশনের জন্য আমি অ্যান্সারটা লাস্ট মোমেন্টে যখন আমি করছিলাম মার্কশিট শিটে, তখন আমি অন্যটা দিয়ে দিয়েছি, তো ওটার জন্য এত গিল্টি ফিল হচ্ছিল পরে যে হয়তো 4-5টা কোশ্চেন যদি আমি এখানে সিলি মিস্টেক না করতাম তাহলে আরো ভালো কিছু মার্কসটা বেশি, তখন হ্যাঁ ভালো কিছু হতো বা তখন কনফিডেন্সটা ঠিক থাকতো। তো ওই আনসারকে মিলানোর পরে একটু লো ফিল করছিলাম যে আবার মনে হয় হবে না, আবার শুরু করে দেবো পড়া এরকম। তো ভালোই হলো, হয়ে গেছে। তো কলেজে যেদিন ফার্স্ট টাইম এন্টার করলে রিঅ্যাকশন কি ছিল? যাই ডিড ইট। ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট টাইম তো কাউন্সিলিং এর সময় এসেছিলাম, তখন মনে হয়েছিল মানে এত বড় ক্যাম্পাস, ঠিক আছে, মানে সবার ড্রিম থাকে, ত্রিপুরাতে তো বেশিরভাগ সবার ইচ্ছে থাকে রিমসে যাব, ঠিক আছে, তো আমি আজকে এই রিমসে আছি, ফার্স্ট এখানে এলাম। তো পরের দিন কাউন্সিলিং ছিল, কাউন্সিলিং এর সময় খুবই চাপ লাগছিল, মানে হবে কি হবে না,
ওটার একটা টেনশন ছিল। এত এলাম এত এক্সপেকটেশন নিয়ে আরেকটা স্টেটে, যদি না হয় আমার থেকে বেশি আমার বাবার মন খারাপ হয়ে যাবে। তো হয়ে গেল। আমার মনে হয় আমার থেকে বেশি তো আমার ফ্যামিলি বেশি খুশি আছে এটার খুশি জন্য। আছে। হ্যাঁ, ডেফিনেটলি তোমার ফ্যামিলি তোমাকে, তোমার টিচার, তোমার হ্যাঁ, সবাই। দাদা ভাই তারা অনেক খুশি, তোমার থেকেও বেশি খুশি, বিকজ যখন তুমি প্রিপেয়ার করছিলে শুধু এটা তোমার ড্রিম ছিল না, তোমার সারাউন্ডিংসে যারা ছিল সবার ড্রিম ছিল। সবাই ইনফ্যাক্ট ছিল। তোমার দাদা, তোমার মা বাবা, রিলেটিভস, আমরা আমরা হ্যাঁ। তোমাদের সবার ড্রিম ছিল যে তুমি ভালো কিছু করবে। হ্যাঁ। তো এখন লাইক কলেজের লাইফ কীরকম এনজয় করছো? লাইক ইটস যেরকম ভেবে এসেছিলে ওই রকম, না এর থেকে অনেকটা বোরিং? বোরিং বলবো না, কারণ মেডিকেল লাইফটাই বিজি শিডিউলের মধ্যে চলে, সবসময় তোমাকে বিজি থাকতে হবে। হুম তোমার সবগুলো ব্যাপার কি করে হ্যান্ডেল করতে হবে ওটা আমাদেরকে শেখানো হয় না। হুম তো হুম সকালবেলা থেকে একটা, এখন একটা মেনটেন হয়ে গেছে না ব্যাপারটা, প্রত্যেকদিন একই রুটিনে চলছি। ঠিক আছে, সবকিছু খাওয়া দাওয়া সবকিছু রুটিনে চলছে। কলেজ যাও, এই টাইমে ব্রেক, ব্রেক টাইমে বাসে আসতে হবে, খেতে হবে, আবার চলে যেতে হবে। তাড়াহুড়োর মধ্যে হয়ে যায় সবকিছু। এক্সাম থাকে এখানে, প্রত্যেকটা উইকে কিছু না কিছু একটা থাকে। সেকেন্ড এন্ড ফোর্থ উইক গুলোতে খুব চাপ যায়। প্রত্যেকটা এক্সাম হঠাৎ অনেক সময় বলে দেয় এটা এক্সাম। তো এনজয় তো করছি এত কিছুর মধ্যেও লাইফটাকে। তারপর ঠিক আছে, এখানে এখন একটু সিচুয়েশন খারাপ বলে মণিপুরের বাকি ঘুরতে যাওয়াটা হয় এখানে, হিল তো স্টেশন উইকেন্ডে গুলোতে কি যাওয়া করো হয়। যখন কলেজ থাকে না? তখন কি করো, মানে ঘুরতে থাকো লাইক? না, এখন তো হচ্ছে না, কারণ প্রায় এখানে স্ট্রাইক থাকে। হুম প্রবলেম হয় পাহাড়ি এরিয়াগুলোতে না করে যেতে। তো এখন তো এত যাওয়া হয় না। আর ক্যাম্পাসের মধ্যে সবকিছু আছে, ওকে। স্টোর, ব্যাংক, এটিএম। তো এখানেই হয়ে যায়, এত বাইরে যেতে হয় না খুব দরকার না হলে। তো তো উইকেন্ডের টাইম কিভাবে স্পেন্ড করো? পড়াশোনা করে? উইকেন্ডে ঘুমিয়ে আচ্ছা। আর কত পুরো পড়াশোনা করবে? উইকটা। 11-12 পড়াশোনা, ডিপিটিআরও পড়াশোনা, এমবিবিএসও পড়াশোনা। তো এখন কি প্রেশার এমবিবিএস ফিল হয়? পড়াশোনাটা যদি প্র্যাকটিক্যাল গুলো তো ক্লাসের সাথে সাথে হয়ে যায়, ওটা একটু মেনটেন করলেই সব রিকল হয়ে যাবে। আর পড়াশোনা এমনিই হয়ে যায়, এত পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার প্রেসারেই মানে বলছো পড়তে যে হবে। 11-12 যেরকম পড়তে হতো এর কম্পারিজনে কিছুই পড়তে লাগে না? না, পড়তে লাগে, পড়া তো অনেক আছে, পড়লে সবই পড়তে লাগে, কিন্তু মানে কি হয়, ডেইলি বেসিসে পড়াটা হচ্ছে না আর কি। ওকে। এই যখন এক্সাম হচ্ছে তখন আহ, পুরোটা একটা চ্যাপ্টার 2 দিনে শেষ করতে হবে, না, এরকম আমরা আমরা মেন্টালিটি যেমন থাকে। টেকনিক্যাল লাইনে পড়েছি লাইক এনআইটি থেকে পাস আউট, তো আমরা কি করতাম, এক্সামের আগের দিন পড়তাম। তো ইজ ইট সেম ট্রু? এরকমই হচ্ছে। পুরো সপ্তাহ তো এমনি কেটে যাচ্ছে। কলেজ থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম, 7:30টায় বাস থাকে, কলেজে যেতে হবে। তারপরে আবার 4টায় এলাম। তো 4টায় আস্তে আস্তে 4:30 5টা বেজে যায়। তো আমাদের এখানে ডিনার করতে হয় 6:30 7টার মধ্যে ডিনার হয়ে যায়। তারপর একটু ঘুম ঘুম পায়, সারাদিন যেহেতু কলেজে ছিলাম ছোটাছুটির মধ্যে। তার মধ্যে 4 ঘন্টা দাঁড়িয়েই থাকতে হয়, 2 ঘন্টা প্র্যাকটিক্যালে আর ডিসেকশনে 2 ঘন্টা। তো ওইখানে তো তারপর ঘুম আসে, ভাবি একটু ফোন দেখি। তো এরকম করে হয় না। তারপর প্র্যাকটিক্যাল লিখতে হয়, প্র্যাকটিক্যাল খাতাগুলো সাবমিট করতেই হবে, লগ বুক, প্র্যাকটিক্যাল। ফিজিওলজিতে যেমন অনেক প্র্যাকটিক্যাল লিখতে হয়, তো ওইগুলো একটু একটু টুকটাক করে লিখতে হয়। তো তার ওই সেই হিসাবে পড়াটা হয় না। তাও এখন একটু একটু করছি, কারণ ফাইনাল এক্সাম চলে আসার আগে তো পুরোটা তো কভার করা যাবে না, না কভার আগে থেকে একটু একটু পড়তে হবে। অ্যানাটমি, অ্যানাটমি তো হ্যাঁ ঠিক পরীক্ষার আগে ভুলে যাব, কিন্তু আগে থেকে একটু পড়া থাকলে একটা কনফিডেন্স থাকে যে একবার পড়েছি, পারবো, হয়ে যাবে। কিন্তু একদমই কিছু না পড়া থাকলে বই খুললে মনে হয় যে আর হবে না। আচ্ছা। তো তো এখন হচ্ছে। এখন এখন মানে আবার 11-12 এর রুটিনে মানে ব্যাক করছো? না, 11 12 রুটিনে তো হবে, ওটা হবে হয়তো প্রি ইউনি ইউনি এক্সাম গুলোর সময়। হুম 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 তো এখন পরীক্ষার আগে বেশি পড়া হয় আর কি। ওকে। আর কলেজ লাইফের যে কালচারাল অ্যাক্টিভিটি, তারপরে ধরো ফেস্ট, এগুলি রিমসে কীরকম এনজয় করছো লাইক? রিমসে মানে কালচারাল ব্যাপারটাই বেশি থাকে। মানে ফেস তো এত তেমন ভাবে করিনি, আমাদের শুধু ফ্রেশার্সই হয়েছিল, তাও সিম্পল ওয়েতে। এখানে যেহেতু আমাদের 6টার পরে সবকিছু বন্ধ হয়ে যায়, তো ওটাও 5:30 6টার মধ্যে কলেজের ইয়েতে শেষ হয়ে গেছে। আর একটাই হবে শুনেছি, রিমসাম বলে একটা জিনিস হয়, 4 দিনের একটা কারিকুলাম থাকে সেলিব্রিটি নাইট, স্পোর্টসের, মানে কালচারাল ডান্স সেলিব্রিটি তারা করে। আসে নাকি? না না, ওইরকম কেউ আসে না। ওকে। মণিপুরে এগুলো হয় না। আসলে একটু অন্যরকমই হয়, বেশিরভাগ ওই স্পোর্টস এর উপরে।
দেন কালচারাল ডান্স এটাও তো ওইগুলোই চলে, বাইরে কেউ সিঙ্গার বা ওইসব কিছু হয় না এখানে। আচ্ছা, তো কলেজ লাইফে যেরকম মানে এক্সপেকটেশন ছিল যে কলেজে যাব, দেন অনেক ফেস্ট হবে, আহ, নাচানাচি হবে, ঘোরাঘুরি হবে, ওরকম কিছু হচ্ছে না তাহলে? ওইরকম রিমসে একটু, আমি এটা ঠিক যে অন্যগুলো কলেজ সেম এজিএমসি তো মনে হয় রিমস থেকে বেশি হয় ব্যাপারগুলোতে, কিন্তু বাকি স্টাডির দিক থেকে বললে রিমস ঠিক আছে বেটার, আমার মনে হয়। এক্স্যাক্টলি। এক্সাম এটা তো ওইগুলোর উপর ওরা বেশি ফোকাস করে, এক্সট্রা কারিকুলাম গুলো একটু কম অ্যান্ড হয় এখানে। ফ্যাকাল্টি বা লাইক ক্লাস সম্পর্কে তোমার যে একটা আহ, যখন তুমি রিমসে যাচ্ছিলে তখন যে একটা পিকচার ছিল, ওইটা কি মিট আপ হচ্ছে নাকি এর থেকে অনেকটা ডাউন যাচ্ছে বা এর থেকে অনেকটা আহ, আপ যাচ্ছে? তো ভালোই যাচ্ছে, কারণ সবকিছু অনেকগুলো অনেকজন টিচার আছে খুব ভালো পড়ায়। Then আর কলেজের ক্লাসরুম গুলো তো এটা ফার্স্ট টাইম লাইফের নিউ এক্সপিরিয়েন্স, তো ওই হিসাবে ভালো যাচ্ছে ওকে, ফ্যাকাল্টি ক্লাস টিচার বা সবকিছু। ওভারঅল ফ্যাকাল্টি ইটস লাইক অ্যাকর্ডিং টু ইউর এক্সপেকটেশন, যেরকম ভেবেছিলে ওইটার হুম, মতোই ভালো। হ্যাঁ এটা বলেছেন। ওকে, তো এখন এত তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছ বা পুরো লাইফ সাইকেল পুরো চেঞ্জ হয়ে গেছে, তো এটাতে প্রবলেম হচ্ছে না? লাইক এখন তো আই গেস এখানে অভ্যাস হয়ে গেছে, বাট ইনিশিয়ালি তো হ্যাঁ, প্রচন্ড প্রবলেম হয়েছে। ইনিশিয়ালি সব থেকে বড় প্রবলেম এখানে হয় হলো খাবার নিয়ে, কারণ মণিপুরের খাবার দাবার সবকিছু অনেক আলাদা আমাদের বাঙালিদের থেকে। মানে খাবারের টেস্ট বলো, টাইমিং বলো, মানে পুরো আলাদা। তো প্রথম দিকে তো খাওয়া বেশিরভাগ ক্যান্টিনে হতো, কিন্তু ক্যান্টিনেও একটা সময় গিয়ে মনে হবে একই জিনিস বারবার খাচ্ছি, সেম তো একই মেনু, সেম একই জিনিস, কদিন আর চেঞ্জ করে করে এগুলো খাবো। আর সবসময় পসিবলও হয় না, যেমন টাইম থাকে না তাড়াতাড়ি, দুপুরে যেমন খুব কম টাইম থাকে, ক্যান্টিনে অর্ডার দিলেও আসতে টাইম লাগবে, তো হতো না সব সময়। তারপর এখানের খাবারটাই, আগে আমরা আরেকটা হোস্টেলে ছিলাম ওইখানে আরো প্রবলেম হতো বেশি, এখন নিউ হোস্টেলে শিফট করার পরে তাও ঠিকঠাক আছে, কিন্তু অনেক খাবার আছে মানে, মানে আমরা কোনোদিন ভাবিও নি এগুলো খায় মানুষ, তো খেতে এটা হবে। নিয়ে একটু প্রবলেম হতো। তো এখানে আসার পর আমাদের মেনু চেঞ্জ করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা কিরকম খাবার ইয়ে করি, এটা জিজ্ঞেস করে ওরা, তো ওই হিসাবে অনেকটা আগের থেকে অনেক বেটার। বেটার। হুম। ওকে, আর লাইফ সাইকেল কি মানে লাইক অনেক সকালে যেতে লাইফ হয়, সাইকেল অনেক সকালে যেতে হয় কলেজে, তাহলে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে লাগে ডিনারের পর। তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়তে লাগে সকালবেলা, সব ঘুম থেকে উঠে অনেক সময় মনে হয় ভালো লাগছে না, কি হচ্ছে 7:30টার সময় কলেজ, ঘুম এরকম হয়ে যায়, 5 মিনিটের মধ্যে রেডি হতে হয়, তারপর ছুটতে হয় কোনো রকমে, অ্যাপ্রন পরে মুখ ধুয়ে চলে যেতে হয়। ব্রেকফাস্ট তো করার টাইম হয় না এখানে, তো তারপর চলে যাও, তারপর 8টা থেকে 10টা থিওরি ক্লাস, তারপর ডিসেকশন বা হিস্টোস্টিও যা থাকবে ওটা করে আবার ব্রেকে আবার বাসে আসতে হবে, 10-15 মিনিটের মধ্যে তোমার লাঞ্চ শেষ করতে হবে, সবকিছু গিয়ে আবার বাসে বসতে হবে, বাস চলে যাবে, তারপর আবার থিওরি ক্লাসে বসো, আবার প্র্যাকটিক্যালের জন্য 2 ঘন্টা দাঁড়াতে হবে, তারপর এসে আবার একটু, আবার আসারও কিছুক্ষণ পরে আবার ডিনার টাইম হয়ে যায়। তারপরে এখানে এরা খুব তাড়াতাড়ি ডিনার তো করে। ওইখানে তো তারপরে ম্যাক্সিমাম পেশেন্ট মেবি মণিপুরি থাকে, এখন কি তোমরা হ্যাঁ, মণিপুরি এটা শিখে নিয়েছো মেবি? আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো ওই মণিপুরিটা শিখতে হবে। ফার্স্ট ইয়ারে তো পোস্টিং থাকে না, তো ফার্স্ট ইয়ারে এরা কলেজের অনেক ক্লাসগুলোই থাকে এক্সট্রা হিসাবে এরা নেয় ফিজিওলজিতে, যে ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য মণিপুরিটা, মেইনলি মেয়েটিটা ওদের মেইন মেজরিটি বলে আর কি। তো ওটা শেখার জন্য ক্লাস নিয়েছিল, বেসিক জিনিসগুলো শেখানোর জন্য, মানে রোগকে কি বলে, দেন পেইন, ডিজিজ কে কি বলে, এই সবগুলোই ওরা চেষ্টা করেছিল, কিছু কিছু চেষ্টা করেছি, শিখতে হবে, নাহলে সেকেন্ড ইয়ারে পোস্টিং এ অনেক প্রবলেম হয়ে যায়, প্রবলেম হিস্ট্রি হবে, টেকিং এর সময় ওরা কথাই বুঝতে পারবে না, ম্যাক্সিমাম পেশেন্টরাই তো কিছু বুঝতে পারে না, বুঝতে পারবে হিন্দিও না। বুঝবে না, ইংলিশও বুঝবে না। তো এক্স্যাক্টলি, আমরা তো এক্স্যাক্টলি। ক্লিনিক্যাল পোস্টিংটাই তো পরে মেইন ব্যাপার না, তো আমরা যদি ওটাই না শিখতে পারি, ওদের না ওরা আমার কথা বুঝতে পারবে না, আমরা ওদের কথা বুঝতে পারবো, তো আমি ডায়াগনোসিস করতেই পারবো না, না। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। নাহলে মণিপুরি স্টুডেন্টদের উপর ফোকাস হয়ে থাকতে হবে, ওদের উপর ডিপেন্ড হতে হবে, তো শিখতে তো হবেই বেসিক জিনিসগুলো। অ্যান্ড ফ্রেন্ড বা ওইখানের কলেজের অ্যাটমসফিয়ার, হোস্টেল লাইফ, এগুলি কীরকম? যেরকম ভেবে ভেবে গিয়েছিলে ওইটা ফুলফিল হচ্ছে নাকি এর থেকে আহ, একটু ডিফারেন্ট? এইসব ব্যাপার
তো নিয়ে মানে এত বেশি এক্সপেকটেশন, মানে ভাবনা তো ছিল না যে এরকমই হতে হবে, এটা হতে হবে। হচ্ছে একটাই ভাবনা ছিল যে ডক্টর হতে হবে, ভালো এরকম। এগুলো নিয়ে কখনো ভাবা হয়নি যে এরকম হোস্টেল চাই বা এরকম কলেজ ক্লাসরুম এরকম হতে হবে, এটা হতে হবে। ব্যাচমেট তো ব্যাচমেট তারা আই গেস সবাই সাপোর্টিভ, বিকজ ত্রিপুরার অনেক হ্যাঁ, বড় একটা সার্কেল আছে মণিপুরে রিমসে পড়ছে। হ্যাঁ, এখানে দাদা দিদিরাও খুব সাপোর্ট করে সাপোর্ট, প্রত্যেকটা ব্যাপারে, কোনো প্রবলেম হলে দেন গাইড করা, এটা এরকম ভাবে পড়বি। এক্স্যাক্টলি। তারপর এই যে কিভাবে কোন চ্যাপ্টারটা থেকে কতটা টাইম দিতে হবে, কোনটায় গিয়ে পরে প্রবলেম হবে, ফার্স্ট থেকে কোনটা ফোকাস করতে হবে, এইসব ব্যাপারগুলো নিয়ে ওরা গাইড করে। তো আর ফ্রেন্ডসরা তো আছেই সব সময় সবকিছুতে। ওকে, তো লাস্ট কোয়েশ্চেন উইল বি, যারা নিট 2024-এ এপিআর করবে মের ফার্স্ট উইকে, তাদের জন্য কি বলবে, এখন তাদের কি করা উচিত, কি অ্যাভয়েড করা দরকার, অ্যান্ড কীরকম লাইফ সাইকেল এখন তাদের মেনটেন করা দরকার? ওই তো এখন সব মেনলি ফোকাস করতে হবে রিভিশনের উপরে, ফুল টেস্ট দিতে হবে, যে কোনো একটা ইনস্টিটিউটে ফুল টেস্ট জয়েন করতে হবে। টিউশনে যে টেস্টগুলো নিচ্ছে ওইগুলো এমন না যে মানে গেলাম দিয়ে দিলাম, এরকম না, ওটাকে মানে নিটের এক্সামের মতো নিয়েই ওটা অ্যাপিয়ার করতে হবে সিরিয়াসলি নিতে এক্সামটা। হবে। সিরিয়াসলি দিতে হবে। দেন প্রিভিয়াস এর কোশ্চেন গুলো ভালো করে দেখতে হবে। ফর্মুলা, ফিজিক্সের সব ফর্মুলা গুলো কখন কোন কন্ডিশনটা অ্যাপ্লাই হবে ওইগুলোর উপর ফোকাস করতে হবে। আর মোটিভেটেড থাকতে, ওই জিনিসটা এখন একটা নিউজ খুবই হচ্ছে, এতজন স্টুডেন্ট ফিল আপ করছে, এরকম হচ্ছে, তো ওটা থেকে মনে হয় যে বাপরে এতজন স্টুডেন্ট, পসিবিলিটি অনেক কমে গেছে, এসব কমে না গেছে, ভাবতে। কারণ এগুলো তোমার থেকে দূরে প্রিপারেশন, থাকতে হবে। নিজের প্রিপারেশনের উপর ডিপেন্ড করে ওই জিনিসটা, কতজন ফিল আপ করছে, কতজন এক্সামে ওইটার উপরে বসছে, কিছু এইসব ডিপেন্ডই করে না। ব্যাপারগুলো তো কিছু। হ্যাঁ, তো কনফিডেন্স মেনটেন করতে সব সময়। ওকে, তো থ্যাঙ্কস ফর দ্য টাইম অ্যান্ড খুব সুন্দর অ্যান্ড ইন্সপায়ারিং ওয়েতে তুমি সবগুলো কোশ্চেনের আনসার দিয়েছো। আই গেস যারা দেখবে সেশনটা, whether they are in class 10 or 11 or 12 or any other junior class or in repeating year, it will definitely help them and it will definitely inspire them also. So thanks for inspiring all those students and যখন আসবে তখন তো এখানে আসতেই হবে ডেফিনেটলি। তোমাকে অনেক থ্যাঙ্কস আমাকে চান্স দিলে এরকম বলার। আর মোটিভেশন তো তুমি সব থেকে বেশি দাও সব ক্লাসের স্টুডেন্টদেরকে, প্রত্যেক সময় মোটিভেটেড রাখো। এটা তো এটা সব তোমাদের ভালোবাসা। বাস যখন আসবে তখন তো কথা হবে ডেফিনেটলি, তো এখানে আসবেই। শিওর। অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার অ্যান্ড খুব ভালো করে পড়াশোনা করো। উই আর অলওয়েজ উইথ ইউ। ওকে, টাটা, টেক কেয়ার, টাটা, গুড নাইট। গুড নাইট। টাটা।